2025-26 অর্থ বছরের প্রস্তাবিত 7,90,000 কোটি টাকার বাজেট উপদেষ্টা পরিষদে অনুমোদন পায়নি অপ্রদর্শিত আয় দ্বারা ফ্ল্যাট ও প্লট কেনার প্রস্তাব। স্বাধীন ও দক্ষ বিচার বিভাগ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই প্রস্তাবে 3টি দল ছাড়া বাকিরা সম্মিলিত হয়েছে। ব্রিফিংয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শাপলা, কলম অথবা মোবাইল প্রতীক দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 86 জন আহত, আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি। এবং লিডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে 96 রানে এগিয়ে থেকে আজ বিকেলে দ্বিতীয় ইনিংসের চতুর্থ দিনের খেলা শুরু করবে ভারত। আসসালামু আলাইকুম দর্শক, সকালের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শারমিন আক্তার। এতক্ষণ শিরোনাম দেখলেন, এবার বিস্তারিত। অপ্রদর্শিত বা কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। গতকাল বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কেনা ও ভবন নির্মাণে কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়ার প্রস্তাব বাজেটে করা হয়েছিল সেটি পরিপূর্ণভাবে বাতিল করা হয়েছে। বিস্তারিত শেখ আলীর প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় বৃদ্ধি ও বিপর্যস্ত আর্থিক খাত সংস্কার এবং বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় 2025-26 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এতে বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই আগামী 1 জুলাই থেকে নতুন এই বাজেট কার্যকর হবে। রোববার বাজেটের চূড়ান্ত খসড়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের জানান, অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে বাজেট পাশ করা হয়েছে। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত আয় বা কালো টাকা বৈধ করার সুযোগ দেওয়ার কথা থাকলেও সেই সুযোগ আর থাকছে না। অপ্রদর্শিত আয়ের আমরা একটা সুযোগ দিয়েছিলাম। সব টাকাই কিন্তু কালো টাকা না, অপ্রদর্শিত আয় আছে। সবাই যদি কালো টাকা বলেন, এটা কিন্তু মিসনোমার। কালো টাকার মধ্যে আমরা বলি কিন্তু সুযোগ দেওয়ার জন্য, সেটা প্রথমত একটা ঢালাই ছিল 15 বছরের সাথে আমরা আসার পরপরই বাদ দিয়ে দিই। সেকেন্ড যেটা ছিল যে আমরা বলেছি যে একটু ভ্যালুয়েশন বেশি করে দেব, সেটা আমরা বলেছি আর দরকার নেই, ওটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি। এখন কার ওই টাকাটা কি করবে না করবে সেটার ব্যাপার, সেখানে অবশ্য একটা ইম্প্যাক্ট হতে পারে। রিয়েলিস্টরা বলছে যে ফ্ল্যাট কম বিক্রি হতে পারে। তারপর এখানে ফ্ল্যাটের সাথে জড়িত প্রায় 50 থেকে 60 ধরনের লোক, রাজমিস্ত্রিতে শুরু করে রং মিস্ত্রি সবাই কিনবে। তবুও আমি বলছি না, যার টাকা আছে তারা কিনবে, হয়তো ট্যাক্স বেশি দেবে, অথবা যেটা আছে 27.5% ট্যাক্স, তাই না, ওটা দিয়ে ওরা কিনলো আর কি। বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়ে 2025-26 বাজেট নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে গত 19 জুন পর্যন্ত নাগরিকদের কাছ থেকে মতামত গ্রহণের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, এরপর কিছু সংযোজন বিয়োজন করে বাজেটের খসড়া চূড়ান্ত করা হয়েছে। বাজেট আজকে অ্যাপ্রুভ হয়ে গেছে, রিভাইজ বাজেট অ্যাপ্রুভ হয়েছে। আমরা পুরনো অনেক প্রজেক্ট বাদ দিয়ে দিয়েছি যেগুলো একেবারে ইসেতে হয় নাই। এর মধ্যে পরিবর্তন আসছে। একটা হলো সামাজিক নিরাপত্তা, মানে 81,297 কোটি টাকা ছিল, এটা 91,297 টাকা করেছি। 10,000 কোটি টাকা আমরা বৃদ্ধি করেছি। এটা রেলিভেন্ট খাতে, সামাজিক খাতে আপনার। সেকেন্ড আরেকটা আমরা যেটা করেছি সেটা হলো WTO-র একটা আমরা এগ্রিমেন্ট আছে যে আমরা রপ্তানি খাতে 4 ধাপে কমিয়ে নিয়ে আসবো, 0 করে। 2 ধাপ আমরা অলরেডি করেছি, এবং ওরা বলেছিল জুনের থেকে 3য় ধাপটা শুরু করা, রিডিউস করা, তাই না, জুলাই থেকে। আমরা এখন বলছি না, আমরা জানুয়ারি আগে শুরু করবো না, 6 মাস আমাদের একটু প্রাইভেট সেক্টরের প্রস্তুতি লাগবে, এইটা একটু থার্ড। এছাড়া বাজেটের ঘাটতি পূরণে বাজেট সাপোর্ট হিসাবে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে সব মিলিয়ে
$2.6 বিলিয়ন পাওয়া যাবে এবং প্রকল্প সহায়তা হিসাবে পাওয়া যাবে $5.1 বিলিয়ন। এডিবি $900 মিলিয়ন আমাদেরকে অ্যাপ্রুভ, তাই না? 500 আর $400 মিলিয়ন। ওয়ার্ল্ড ব্যাংক $500 মিলিয়ন অ্যাপ্রুভ করেছে। আচ্ছা, তারপরে ওফিড 110 বিলিয়ন, ওফিড 110 মিলিয়ন আমাদের লিজ দিয়েছে। তারপরে জাইকা $414 বিলিয়ন। তারপরে এখানে আছে এআইবি দেবে আপনার $400 মিলিয়ন। যাক, ইতিমধ্যে এটা কিন্তু জাস্ট একেবারে হাল নাগাদ খবর যে অর্থায়নটা যেটা এসছে মেইনলি এটা বাজেট সাপোর্ট। তারপরে এর আগে কিন্তু প্রকল্প সাপোর্ট আছে, প্রকল্পগুলো আবার ফোর্থকামিং ওটা আসতেছে। প্রকল্প একটা বিরাট লিস্ট দিয়ে আমার কাছে যাও, সেখানে আসবে প্রায় $5.1 বিলিয়ন প্রকল্প বিভিন্ন সময়। শেখ আলী, বিটিভি নিউজ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বাধীন ও দক্ষ বিচার বিভাগ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক জাতীয় সেমিনারে একথা বলেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস বলেন, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় হলে হস্তক্ষেপ মুক্ত হবে বিচার বিভাগ এবং স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। রাষ্ট্র সংস্কারের সুযোগ কোনোভাবে হাতছাড়া না করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। 3 magic words: judiciary, independence, and efficiency. These 3 words define the foundation of the society. And July uprising gave us the opportunity to build that civilization. And this is where we are, defining each step of that foundation. And today is a historic moment for all of us, because we are about to celebrate the anniversary of the uprising. And it's our job to make their dream come true, the dream of creating new Bangladesh. So today, on this historic moment, let's pledge that we'll make it true, make it come. Because this opportunity will never come again. We must not let this slip away from us. A separate secretariat would grant the judiciary the structural autonomy to adjudicate without external pressure. It is also commendable that as part of the reforms, the Supreme Judicial Council has been made fully operational, ensuring judicial accountability and independence. If fully implemented, these reforms will mark a new dawn for Bangladesh, fulfilling the aspirations for which so many have sacrificed. Ensuring an independent and efficient judiciary will significantly advance these pursuits. The judiciary's leadership in driving this reform is truly inspiring. We are deeply committed in achieving an efficient and independent judiciary, and we look forward to its effective realization. We must bear in mind that our actions during this significant period will echo through time, and we'll make it happen. সুপ্রিম কোর্ট আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। সেমিনারে আরও বক্তব্য রাখেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আইনজীবী জয়নুল আবেদিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। এ সময় বক্তারা বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের দাবি জানান। এর আগে বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতি ঘোষিত রোড ম্যাপের উপর তথ্যচিত্র তুলে ধরা হয়। Reforms reflect a united promise for a more just and democratic nation. And we are moving forward united with one belief. Let justice not be the privilege of the few, but a commitment to all men and women of Bangladesh.
জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের পঞ্চম দিনে মতপার্থক্য থাকলেও আলোচনার মধ্য দিয়ে খুলছে সম্ভাবনার দ্বার। প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে ঐকমত্য হলেও নিজেদের দলীয় ফোরামে আলোচনার জন্য কমিশনের কাছে আগামী 2 দিন সময় নেয় রাজনৈতিক দলগুলো। কমিশনের প্রত্যাশা, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র স্বার্থে আস্থাশীল আলোচনা অব্যাহত থাকলে শিগগিরই অমীমাংসিত বিষয়েও আসবে সমাধান। আরিফিন মাসুদের প্রতিবেদন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের পঞ্চম দিনের বৈঠক। মতপার্থক্য থাকলেও বৈঠকে আলোচনার মধ্য দিয়ে উন্মোচিত হয় আস্থা, আন্তরিকতা আর সম্ভাবনার দ্বার। রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এছাড়াও 2টি জোটভুক্ত হয়ে বেশ কটি রাজনৈতিক দলও অংশ নেয় আলোচনায়। স্বাগত বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, দেশের এক গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে আমরা এখানে এসেছি। দেশের স্বার্থে দলের স্বার্থ ত্যাগ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে অধ্যাপক আলী রিয়াজ বলেন, আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর কাছাকাছি এসেছে ঐক্যমত্য কমিশন। এ সময় তিনি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রত্যাশা করেন। আমরা এখানে এসেছি একটা বিশেষ পরিস্থিতি, সে পরিস্থিতিটা অত্যন্ত কঠিন, কঠোর। 16 বছরের সংগ্রাম, হাজারখানেক মানুষের আত্মদান, বহু লোকের গুম হওয়ার অভিজ্ঞতা, বহু লোক এখনো নিখোঁজ, গুম হয়ে গেছেন, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে। এই যে আত্মদান, যার সঙ্গে আপনারা সংশ্লিষ্ট, আপনাদের কর্মী, আপনাদের সংগঠন, তারা প্রাণ দিয়েছেন, নিপীড়ন সহ্য করেছে। এটাই তো পরিবেশ, এটাই তো পরিস্থিতি। এই কারণেই তো আমরা এখানে আসতে পারলাম, না হলে তো এই জায়গায় এইভাবে আমরা বুঝতে পারতাম না। ফলে এইটা একটু বিবেচনায় রেখে কোন জায়গায় আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কতদূর পর্যন্ত যেতে পারি, একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুন। আপনারা আসছেন, কিন্তু আরেকটু আগালে আমরা যত দ্রুত জুলাই সনদ করা সম্ভব আমরা করেছি। জুলাই সনদ জুলাই করব, করার মধ্য দিয়ে যেন আমরা এই পর্বের এই অংশের জায়গাটাতে। চতুর্থ দিনের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি পরিবর্তনে রাজনৈতিক দলগুলো একমত হলেও গত 4 দিনের আলোচনায় যে সকল বিষয় অমীমাংসিত থাকে তা উঠে আসে পঞ্চম দিনের আলোচনায়, যার মধ্যে রয়েছে সংবিধানের মূলনীতি, উচ্চকক্ষ নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, নির্বাচনী এলাকা নির্ধারণ ও নারী আসন। দিনের শুরুতেই প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনায় রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হলেও একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে কতবার নাকি কয় মেয়াদ অথবা কত বছর থাকবেন সে বিষয়ে মতপার্থক্য দেখা দিলে নিজ নিজ দলীয় ফোরামে আলোচনার জন্য কমিশনের কাছ থেকে আগামী 2 দিন সময় নেয় রাজনৈতিক দলগুলো। আমার মনে হয় যে প্র্যাকটিস হিসেবে আমরা একটা আলোচনায় যাই, এখানে আমরা কারো কোনো দলের আদর্শকে প্রতিষ্ঠা করার চেষ্টা না করি, আমরা রাষ্ট্রকে প্রাধান্য দিই এবং রাষ্ট্রকে প্রাধান্য দিতে গেলে ভারসাম্যমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে গেলে কোনটা করলে ভালো হয় সেটা করি। লাইফ টাইমে ফুল টার্ম তখন আমরা টার্মটাকে একটা ফুল টার্ম হিসেবেই ধরে নিয়ে আমরা কথা বলি। মাঝখানে অ্যাক্সিডেন্ট হলে, ভিন্ন কিছু হলে সেটা তো একটা ব্যতিক্রম আছে। যখন আমরা কোনো আইন করবো, নিয়ম করবো, তখন যেটা স্বাভাবিকতা, যেটা থাকে সেটাকে স্ট্যান্ডার্ড ধরেই কিন্তু নিয়মটা আমাদের ফিক্স আপ করা উচিত। কথা বলেছি, ডিফেক্টো তো 2 মেয়াদ মানে তো 2 টার্ম 10 বছরই ক্লিয়ার। কিন্তু এইখানে আরেকটা জায়গা আছে, আমরা যে কোনোটাকেই যেহেতু আলোচনা হচ্ছে আমাদের সব ঠিকঠাক করা উচিত। অনেকেরই হয়তো ধৈর্যচ্যুতি ঘটছে যে কেন একই আলোচনা আমরা বারবার করছি, কিন্তু আসলে আমরা একই আলোচনা বারবার করছি না। আমরা প্রতিটি দিন, প্রতিটি ঘন্টায় যদি বিবেচনা করেন, আলোচনা থেকে একটু একটু আরো অধিকতর ঐকমত্যের দিকে অগ্রসর হচ্ছি। সেই জায়গাটাকে বিবেচনায় রেখে আমাদের যে পারস্পরিক মানে দলগত ভেতরে আলোচনা, পারস্পরিক আলাপ আলোচনা, সেটা সময়ের দরকার। মধ্যাহ্ন বিরতির পর কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও গণতন্ত্র, সংবিধানের এই 4 মূলনীতি বিষয়ে আলোচনার আহ্বান জানালে রাজনৈতিক দলগুলোর মতামতে উঠে আসে মতপার্থক্য। অসমাপ্ত বিষয়গুলোতে মতপার্থক্য থাকায় পঞ্চম দিনের আলোচনায় উচ্চকক্ষ নির্বাচন, নির্বাচনী এলাকা নির্ধারণ ও নারী আসন বিষয়গুলো আসেনি আলোচনার টেবিলে।
তবে কমিশন বলছে ভিন্ন মত থাকলেও আলাপ আলোচনার মাধ্যমে আগামী বুধবার বৈঠকে তোলা হবে 5 দিনের অমীমাংসিত বিষয়গুলো। এই আলোচনার পরিপ্রেক্ষিতে একটা রিফাইন্ড আর্টিকুলের ভার্সন আপনাদের সামনে দিয়ে 5-10 মিনিটে যেন আমরা নিষ্পত্তি করতে পারি, যেটা এগ্রি করছি অথবা করছি না। যেহেতু আমরা আরেকটি বিষয় আজকে আলোচনা করতে পারলাম না, সীমানা নির্ধারণ, কিন্তু সবসময় সব পারা যাবে না। আগামী সোম ও মঙ্গলবার বিরতির পর বুধবার আবারও বসবে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 6ষ্ঠ দিনের বৈঠক। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী হিসেবে একজন ব্যক্তি জীবদ্দশায় সর্বোচ্চ 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না, এই প্রস্তাবে 3টি দল ছাড়া বাকিরা সম্মত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের 5ম দিনের বৈঠক শেষে ব্রিফিংয়ে এই কথা জানান। অধ্যাপক আলী রিয়াজ বলেন, প্রধানমন্ত্রী পদের মেয়াদকাল ও সংবিধানের মূলনীতির প্রস্তাবে অধিকাংশ দল একমত হলেও ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। তিনি আরও জানান, আগামী 2 দিন মুলতবি থাকবে বৈঠক। এই সময়ে রাজনৈতিক দলগুলো দলীয় ফোরামে অনৈক্যের বিষয়ে আলোচনা করে অমীমাংসিত বিষয়গুলো চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান অধ্যাপক আলী রিয়াজ। প্রধানমন্ত্রীর মেয়াদ এবং দুই মেয়াদ এইরকম প্রশ্ন উঠেছে, সেগুলো রিকনসাইল করার জন্য, সেগুলোকে সুস্পষ্ট করার জন্য আজকের আলোচনায় যেখানে আমরা উপনীত হতে পেরেছি যে এই বিষয়ে সিদ্ধান্ত যদি হয় তবে সেটা হবে যে প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তি 10 বছরের বেশি থাকতে পারবেন না। এই আলোচনার পরিপ্রেক্ষিতে 3টি দলের পক্ষ থেকে বলা হয়েছে যে বিষয়টি নিয়ে তারা পুনর্বিবেচনা করবেন, তারা এই জায়গাটাতে কিছুটা ভিন্ন মত পোষণ করেন এবং তারা তাদের নীতি নির্ধারকদের সাথে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে ফেরত আসবেন। কিন্তু পাশাপাশি তারা এটাও বলেছেন যে যেহেতু এর সঙ্গে তারা মনে করেন এর সঙ্গে অন্যান্য বিষয়েও যুক্ত, যেমন এনসিসি গঠনের প্রশ্ন যুক্ত, উচ্চকক্ষ কিভাবে তৈরি হবে সে প্রশ্ন যুক্ত, এই সমস্ত বিবেচনার কারণে তারা বলছেন যে প্রধানমন্ত্রীর মেয়াদের প্রশ্নটি ওই আলোচনাগুলি সংশ্লিষ্ট বিষয়গুলোর সাথে আলোচনার সময় তারা আবার এটা উপস্থাপন করবেন। এখন পর্যন্ত যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর মেয়াদ বা বারের বদলে 10 বছরের ব্যাপারে এক ধরনের কাছাকাছি আসা গেছে এবং তারই ভিত্তিতে পরবর্তী সময়ে আলোচনাটা হবে অন্যান্য বিষয়কে সংশ্লিষ্ট করে। আমরা আশা করছি এই জায়গায় এক সময় আমরা একমতে আসতে পারবো। এই সময় বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা গণমাধ্যমের সাথে কথা বলেন। মেয়াদ এবং বার এই বিতর্কে না থেকে সর্বোচ্চ এক ব্যক্তি লাইফ টাইমে কত বছরের জন্য প্রধানমন্ত্রীত্বে বহাল থাকতে পারবেন বা হতে পারবেন, 3 বারে হোক, 3 মেয়াদে হোক, 4 মেয়াদে হোক, কিন্তু সর্বোচ্চ বছরটা যদি আমরা এখানে উল্লেখ করতে পারি যে একজন লোক লাইফ টাইমে এত বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এইটা স্পেসিফিক আমি কোনো বৎসরের উল্লেখ করি নাই, কারণ সেইটা ডিসাইড করার ক্ষমতা এককভাবে আমার দলের পক্ষ থেকে আমার নেই। তবে যদি হাউস এটা ডিসাইড হয় সেটা আমাকে আমার দলীয় ফোরামে আলোচনা করতে হবে। গত 2-3 দিনে যে আলোচনা হয়েছে এতে বেশ অগ্রগতি আছে এবং অনেকগুলো মৌলিক বিষয়ে আমরা একমত হয়েছি। যেমন 70তে আমরা একমত হয়েছি, পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটির মেম্বারশিপের ব্যাপারে আমরা একমত হয়েছি, প্রাইম মিনিস্টারের টাইম পিরিয়ড নিয়ে আমরা একমত হয়েছি, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার ক্ষেত্রেও আমরা অনেকটাই একমত হয়েছি। নারী আসনের এবং 2টা কক্ষের ব্যাপারে সেখানেও আমরা অনেকটা একমত হয়েছি। কিছু কন্ডিশন আছে সেগুলো আমরা পুনঃ আলোচনা করতে পারবো। সো উই আর কামিং ক্লোজার to a unity and consensus position with some differences. আমরা আশা করি এখান থেকে আমরা আস্তে আস্তে আমরা আগাতে পারবো। অধিকাংশ রাজনৈতিক দল এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর এক জীবনে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন, সেই রকম একটা বিষয়ে ঐকমত্য হয়েছে। 3টি রাজনৈতিক দলের ভিন্ন প্রস্তাব ছিল এবং এই বিষয়ে সবশেষে সিদ্ধান্ত হয়েছে দলগুলো তাদের নিজস্ব ফোরামে আলোচনা করে কিংবা পারস্পরিক আলোচনা করে আগামী বুধবার এই বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাবে। এবি পার্টির পজিশন হচ্ছে
যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এবং গণতন্ত্র, এই 4টা উপাদানকে বাংলাদেশ নামক রাষ্ট্রের এবং সংবিধানের মূলনীতি হিসেবে গ্রহণ করা হোক, এটা আমাদের অবস্থান। এবং আগের যেগুলো উপাদান ছিল এগুলোকে প্রতিস্থাপিত করা যেতে পারে এই 4টা দিয়ে। 2 বার হবে না 2 মেয়াদ হবে সেটা নিয়ে আলোচনা চলছিল। এরপর একটা প্রস্তাব আসলো যে সর্বোচ্চ একজন ব্যক্তি কত বছর বা কত সময় প্রধানমন্ত্রী থাকতে পারবে সেটা নির্ধারণ করলে হয়তো ভালো হবে। তখন একটা ব্রেক নিয়ে সবাই নিজেদের মধ্যে আলোচনা করে একটা জায়গায় অনেকেই চলে আসছিল যে হয়তো সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী একজন হতে পারবে, এই সীমানাটা নির্ধারণ করা যেতে পারে। আমাদের ন্যাশনাল সিটিজেন পার্টির পক্ষ থেকে আমাদের প্রস্তাবনা ছিল যে একজন ব্যক্তি 2 বার শপথ নিতে পারবে, এই জায়গায় আমরা সীমা নির্ধারণ করার কথা বলেছিলাম। কিন্তু যদি ঐকমত্যের স্বার্থে সবাই সর্বোচ্চ 10 বছর বলে বা সময় নির্ধারণের ক্ষেত্রে আমাদের সেটা ফ্লেক্সিবল থাকবে। সবার আলাপ আলোচনার সাপেক্ষে জাতীয় ঐক্যের স্বার্থে প্রয়োজনীয় নিজের অবস্থান থেকে একটু ছাড় দিয়েই তো ঐক্যমতে পৌঁছাতে হবে। এখন এইখানেও বারবার এসে যদি আবার আমাদের আসলে দলের ফোনের অপেক্ষায় থাকা লাগে যে আমাদের দল এটাতে একমত হয় কিনা, তাহলে তো এই ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে আসলে ফায়দাটা কি? বারবার যদি ওখানে ঝুলে যাচ্ছে। তো আমাদের প্রত্যাশা থাকবে যে অনেকগুলো মিটিং হয়েছে, অন্তত যে বিষয়গুলো ঝুলে আছে সেগুলো সহ প্রয়োজনীয় সংস্কারের জন্য যেন আমরা সবাই যার যার জায়গাতে একটু ছাড় দিয়ে হলেও একটা ঐক্যমতে পৌঁছাই, যার মধ্যে দিয়ে আমাদের প্রত্যাশিত আগামীর নতুন বাংলাদেশ আমরা দেখতে পাবো। নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে গতকাল নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি। প্রতীক হিসেবে শাপলা, কলম বা মোবাইলের মধ্যে একটিকে চেয়েছে দলটি। গতকাল বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিবন্ধনের আবেদন দাখিল শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এই সময় এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন উপস্থিত ছিলেন। আখতার হোসেন বলেন, আরপিও অনুযায়ী দল নিবন্ধনের শর্ত পূরণ করেই আবেদন দাখিল করেছে এনসিপি। দলের প্রতীক হিসেবে শাপলা প্রতীক চাওয়া হয়েছে। ইসির পুনর্গঠন চেয়ে এনসিপি নেতৃবৃন্দ বলেন, ইসির পুনর্গঠন না হওয়ার উপায় নেই। জনগণের দাবির প্রেক্ষিতে তা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ। জনগণের পক্ষের শক্তি হিসেবে অভ্যুত্থানকে ধারণ করে বাংলাদেশে যে নতুন রাজনীতি চর্চা করতে চেয়েছে, সেই রাজনীতির ডাকে সাড়া দিয়ে সারা দেশের মানুষের এনসিপির সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের সকলের সদস্য ফর্মগুলো, আমাদের কমিটিগুলো, সম্পূর্ণ ডকুমেন্টস আমরা আজকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনে এগুলো আমরা দাখিল করছি। আমরা আমাদের দলীয় প্রতীকের ক্ষেত্রে শাপলাকে প্রাথমিক দিয়েছি। দ্বিতীয় প্রতীক হিসাবে আমরা রেখেছি কলম। তৃতীয় প্রতীক হিসাবে রেখেছি আমরা মোবাইল। ইলেকশন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু এই সাংবিধানিক প্রতিষ্ঠানকে গত 15 বছরে ধ্বংস করা হয়েছে। কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা ব্যক্তিবর্গ রয়েছে তাদের যেমন পুনর্গঠন করতে হবে, নিয়ম নীতিরে পরিবর্তন করতে হবে। কিন্তু দ্যাট ডাজন্ট মিন দ্য ইলেকশন কমিশন বাংলাদেশ থেকে উধাও হয়ে গিয়েছে। এই কমিশনকে আমরা পুনর্গঠন করতে চাই, শক্তিশালী করতে চাই, জনগণের ভোটাধিকার প্রয়োগ আমরা বুঝিয়ে দিতে চাই। এদিকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল রাজধানীর উত্তরায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এর আগে নুরুল হুদা সহ বিগত 3 বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা 19 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আসামি করে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। সে সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কে এম নুরুল হুদা। চীন সফরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 9 সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বিএনপি মহাসচিব বলেন, 5 দিনের এই সফরে চীনের কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, চীন অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ, তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বাংলাদেশও অর্থনৈতিকভাবে উপকৃত হবে। ওই জন্য একটা সফরে যাচ্ছি
চীন বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি হতে চলেছে এবং সেই সামগ্রিকভাবে সেইটার যে উৎসব বা অনুষ্ঠান দুই দেশেই করছেন চীন কমিউনিস্ট পার্টি, তো সেটারই অংশ হিসেবে আমরা এই সফরে যাচ্ছি। তো আমাদের এই দলে একটু উচ্চ পর্যায়ের নেতারা আছেন। আমরা আশা করি যে আমাদের এই সফরে আমাদের দুই দেশের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আমরা সবাই জানি চীন এখন অনেক বড় অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী একটা দেশ এবং চীনের এই অর্থনৈতিক যে শক্তি, এই শক্তিকে আমরা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা উপকৃত হব। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন আমরা সেটাকে সহযোগিতা নিতে পারব। পারস্পরিক মর্যাদার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে আমরা এই সম্পর্ককে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আগুনে পোড়া রোগীদের চামড়া প্রতিস্থাপনে প্রয়োজন হয় নতুন চামড়ার, যা সংগ্রহ করতে রোগীদের পড়তে হয় ভোগান্তিতে। এই দুর্দশা লাঘবে দেশে প্রথমবারের মতো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চালু করা হয়েছে স্কিন ব্যাংক। এই ব্যাংক থেকে বিনামূল্যে চামড়া সংগ্রহ করে আগুনে পোড়া রোগীরা চামড়া প্রতিস্থাপন করতে পারবেন, যা তাদের অর্থ সাশ্রয় ও জীবন বাঁচাতে সহায়ক ভূমিকা পালন করবে। শরীফুল ইসলামের রিপোর্ট। আগুনে পোড়া রোগী ও দুর্ঘটনাজনিত অঙ্গহানি হওয়া রোগীদের চামড়া প্রতিস্থাপনের ক্ষেত্রে প্রয়োজন হয় অতিরিক্ত চামড়ার, যা অনেক সময় সংগ্রহ করা খুবই জটিল হয়ে পড়ে। তাই রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রথমবারের মতো চালু করা হয়েছে স্কিন ব্যাংক, যেখানে বায়োসেফটি কেবিনেটে প্রক্রিয়া শেষে -90°C তাপমাত্রায় এই চামড়াগুলো সংরক্ষণ করা হয়। এ পর্যন্ত স্কিন ব্যাংকে 13,000 সেন্টিমিটার স্কোয়ার চামড়া সংরক্ষণ করা হয়েছে, আর ব্যবহার করা হয়েছে 4,500 সেন্টিমিটার স্কোয়ার চামড়া। আমাদের যেই কিছু অপারেশন আছে, যে অপারেশনে আমাদের এক্সেস স্কিন থাকে, সেই স্কিনটাকে আমরা ডিসকার্ড করে দিতাম, আগে আসলে ফেলে দিতাম। সেই স্কিনটাই আমরা আসলে এখন অন্য মানুষের দেহে লাগানোর জন্য প্রক্রিয়া করি। যেমন কিছু অপারেশন আছে, যেমন অ্যাবডোমিনোপ্লাস্টি, দেখা যায় যে প্রায় 500 সেন্টিমিটার স্কোয়ার স্কিন আমরা একটা অপারেশন থেকেই পাই। সেই স্কিনগুলি আমরা আসলে এখন স্কিন ব্যাংকের জন্য সংগ্রহ করছি। হাসপাতালের পরিচালক জানান, আগুনে পোড়া ও দুর্ঘটনাজনিত কারণে অঙ্গহানি হওয়া রোগীদের জন্য এই স্কিন ব্যাংকটি একটি মাইল ফলক। আমাদের স্কিন ব্যাংকটা এমনভাবে সমৃদ্ধশালী, আমরা যদি পরিপূর্ণভাবে এটা ব্যবহার করতে পারি তাহলে সারা বাংলাদেশের বার্নের রোগীদের এখান থেকে এই স্কিন সরবরাহ করা সম্ভব। ভবিষ্যতে আইন বা মানুষকে মোটিভেট করে যাতে তারা যেমন রক্তদান করে, কর্নিয়া দান করে, অন্যান্য অর্গান দান করে, তারা যদি এই ডোনেশনের স্কিন ডোনেশনের একটা বিষয় তারা যদি করে, তাহলে আমরা ভবিষ্যতে ক্যাডাভারিক স্কিনের ব্যাপারে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো। তাহলে আমরা আরও বেশি মানুষকে, মেজর বিশেষ করে 30-40-50% যে রোগীগুলো আমরা এই মুহূর্তে সেভ করতে পারছি না, তাদেরকে কিন্তু বাঁচানোর জন্য একটা সুযোগ তৈরি হবে। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। দর্শক, এবারে যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 86 জন আহত হয়েছেন। প্রায় 30টি ক্ষেপণাস্ত্র দেশটির তেল আবিব এবং মধ্যাঞ্চলীয় নিসজিয়ানা শহরে আঘাত হানে, যার ফলে আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এদিকে একটি বিমান প্রতিরক্ষা ইন্টারসেপ্টর বিকল হয়ে উত্তরের শহর হাইফাতে আঘাত হানে। এতে ক্ষয়ক্ষতি হয় এবং 3 জন সামান্য আহত হন। এই ঘটনার সময় শহরে কোনো সাইরেন বাজানো হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালে আসা আহতদের মধ্যে 2 জন মাঝারি গুরুতর, 77 জন হালকা আহত, 4 জন তীব্র উদ্বেগে ভুগছেন এবং আরও 3 জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তেল আবিবের ইচিলভ মেডিকেল সেন্টার জানিয়েছে, তাদের জরুরি কক্ষে সামান্য আহত অবস্থায় আসা 5 জনের মধ্যে 2টি শিশুও ছিল। চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, বেশিরভাগ আঘাত তেল আবিব এবং এর নিসজিয়ানা শহরতলির 2টি স্থানে হয়েছে।
মধ্য ইসরায়েলের বীর ইকোভের কাছে রুট 431 মহাসড়কে শেলের আঘাতে একজন ব্যক্তি মাঝারি আহত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তা ও হাসপাতালগুলো জানিয়েছে, ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইরান প্রায় প্রতিদিনই শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যাতে 24 জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, রবিবার সকালের হামলায় ইরান থেকে 2টি দফায় অন্তত 27টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধে প্রাথমিক অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। গতকাল পার্লামেন্টে এই সিদ্ধান্ত গৃহীত হয়, তবে এটি এখনও চূড়ান্ত নয়, কারণ বিষয়টি এখন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বিবেচনায় অপেক্ষায় রয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়, তাই এই পথটি বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। পার্লামেন্ট সদস্য ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জ্যেষ্ঠ কমান্ডার ইসমাইল কেশরী ইয়ং জার্নালিস্ট ক্লাবকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, বিষয়টি এখন আলোচনার পর্যায়ে রয়েছে এবং প্রয়োজন পড়লে কার্যকর করা হবে। এই সিদ্ধান্ত আসে এমন এক সময়ে যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়েছে। শনিবার গভীর রাতে চালানো অপারেশন মিডনাইট হ্যামার নামক অভিযানে যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় ব্যাপক ধ্বংস সাধিত হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, এই অভিযান ছিল প্রতিরোধমূলক ও সুনির্দিষ্ট। এর জবাবে ইরান সম্ভাব্য প্রতিক্রিয়া হিসেবে হরমুজ প্রণালী বন্ধের পদক্ষেপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত 20 জন নিহত এবং আরও অনেক মানুষ আহত হয়েছেন। গতকাল মার এলিয়াস গির্জায় প্রার্থনা চলাকালে দোয়েলা এলাকায় এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সন্দেহভাজন এক IS যোদ্ধা গির্জার ভেতরে প্রবেশ করে উপস্থিত মানুষের উপর গুলি চালায় এবং পরে নিজেকে বিস্ফোরক ভর্তি ভেস্ট দিয়ে উড়িয়ে দেয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনার সঙ্গে এই বিবরণের মিল রয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, অন্তত 50 জন আহত হয়েছেন। স্থানীয় কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, হতাহতের মধ্যে শিশুরাও রয়েছে। এই মর্মান্তিক হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি। দর্শক, এবারে যাচ্ছি খেলার খবরে। লিডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে 96 রানে এগিয়ে থেকে আজ বিকেলে দ্বিতীয় ইনিংসের চতুর্থ দিনের খেলা শুরু করবে ভারত। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। গতকাল তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ভারত সংগ্রহ করে 2 উইকেটে 90 রান। এর আগে ভারতের প্রথম ইনিংসে করা 471 রানের জবাবে ইংল্যান্ড অল আউট হয় 465 রানে। দর্শক, সকালের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত 7,90,000 কোটি টাকার বাজেট উপদেষ্টা পরিষদে অনুমোদন পায়নি অপ্রদর্শিত আয় দ্বারা ফ্ল্যাট ও প্লট কেনার প্রস্তাব। স্বাধীন ও দক্ষ বিচার বিভাগ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক জাতীয় সেমিনারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই প্রস্তাবে 3টি দল ছাড়া বাকিরা সম্মত হয়েছে। ব্রিফিংয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি NCP। শাপলা, কলম অথবা মোবাইল প্রতীক দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 86 জন আহত, আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি। এবং লিডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে 96 রানে এগিয়ে থেকে আজ বিকেলে দ্বিতীয় ইনিংসের চতুর্থ দিনের খেলা শুরু করবে ভারত।
দর্শক এর সাথে শেষ করছি সকালের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।